সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যস্পদ করে ছাড়ল মিশ্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিশ্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষা কবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিশ্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিশ্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলতে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে, ছোট সাহেব, একটা কথা বলি, সম্পর্ক শেষ করলেই সবাই সম্পর্ক থেকে সরে যেতে পারে না, সবাই সব সম্পর্ক শেষ করতে পারে না। আমি চাই আপনারা দুই ভাই যেন সারা জীবন একসাথে থাকেন। অনামিকা তখন অসীমকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করেই এমন নাটক করছে। কল্পনা তখন বলে, অনামিকা, মুখ সামলে কথা বলো, আমার ছেলের ব্যাপারে তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। তখনই ম্যানেজার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আপনাদের আমরা ভুল ভেবেছিলাম, আমাদের মাফ করে দেবেন, আপনাদের জন্যই আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ। সব কিছুর জন্য আপনারা এখানে বিনামূল্যে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। তখনই মিশ্রি বলে, বাহ, বিদেশি খাবারগুলো আমরা ফ্রিতেই পাবো। অর্জুন বাড়ির সবাইকে চলে যেতে বলে। কল্পনা বলে, তোর হাতে অনেক ব্যথা পেয়েছিস, আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অর্জুন বলে, মিশ্রি আছে, আমি মিশ্রির সাথে যাব, তোমরা সবাই যাও। তখনই নন্দুকেও বলে, তুমিও যাও, নইলে তোমার চাকরি যাবে। মিশ্রি বলে, আপনি কি ভাবলেন আপনি অসুস্থ আর আমি আপনাকে ছেড়ে যাব? এটা হতে পারে না। অপরদিকে সে মনে মনে বলে, আমি আগে মিশ্রির কাছে যাব। এতে মিশ্রি ভয় পেয়ে অর্জুনের আগেই বাড়ি পৌঁছে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকে। অর্জুন বারবার ডাকলেও মিশ্রি এমন ভাব করে যেন সে খুব অসুস্থ। অর্জুন বলে, তুমি রেস্ট করো, আমি স্যুপ আনছি। অর্জুন যেতেই মিশ্রি উঠে বসে বলে, অনামিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর সে আবার অবস্থি বাড়িতে আসে এবং বলতে থাকে, ওর আশেপাশেই থাকতে হবে। রচনা তখন বলে, কার আশেপাশে? মিশ্রি কথা পাল্টে চা গরম বলে অনামিকার কাছে যায়। অনামিকা রেগে যায়। অসীম সেখানে আসলে অনামিকা বলে, গহনার ওপর আমার লোভ নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের ইনভাইট করেছি। ওরা এসে যদি দেখে আমার গলা ফাঁকা, তাহলে আমাদের বাড়িরই বদনাম হবে। তাই বলছিলাম কিছু গহনা যদি পেতাম। অসীম বলে, চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি গহনা কিনতে যাব। অনামিকা বলে, এর দরকার নেই, মিশ্রি ভাবির অনেক গহনা আছে, সেই পুরনো গহনা দিয়েই হবে। আড়াল থেকে মিশ্রি সব দেখে বলে, তার মানে এ সব কিছু শুরু করেছে এই বাড়ির সম্পত্তি আর জুয়েলারি ছিনিয়ে নেওয়ার জন্য। অসীম তখন বলে, ঠিক আছে, আমি মাকে বলবো সব গহনা তোমাকে দিয়ে দিতে। অর্জুন মিশ্রিকে অনেক খুঁজেও পায় না। মিশ্রিকে ফোন করলে মিশ্রি ফোন কেটে দেয় আর বলে, আমাকে মাফ করবেন, এখন আপনাকে সব বলতে পারছি না। কল্পনা একটা গহনা দিলে অনামিকা বলে, এত ছোট গহনা নেব না, আমার ভারী গহনা লাগবে। তখনই ঠাকুরের গহনার ওপর তার লোভ হয় এবং নিতে গেলে কল্পনা আটকে দেয়। কিন্তু কথা না শুনে যখনই নিতে যায়, তখনই মিশ্রি দূর থেকে আগুন ছুঁড়ে মারে। এতে সে ভয় পায়। কল্পনা বলে, যা দিচ্ছি তাই নিয়েই খুশি থাকো। অনামিকা জানিয়ে দেয় তার ভারী গহনাই চাই। যশোদা দেখে বলে, এ তো হুমকি দিয়ে সব নিচ্ছে, তার মানে এর দলেই থাকতে হবে, তাহলে আমার ভাগটাও পাবো। অপরদিকে অনামিকা যেতেই সামনে দেয়ালে বড় একটা ভারী হার ঝুলতে দেখে। নন্দু বলে, এটা আপনার। ওই ভারী গহনা পরে সে বলে, এটা খুব ভারী। তখনই কলিং বেল বাজলে নন্দু বলে, আপনার বন্ধুরা এসেছে, আমি দরজা খুলছি। সবাই ভেতরে আসতেই অনামিকা ভারী গহনা সামলাতে না পেরে পড়ে যায়। তার ফ্রেন্ড বলে, এত ভারী গহনা সামলাতে না পারলে পড়েছিস কেন? অনামিকা বলে, এই গহনা এত ভারী কেন? অপরদিকে দেখা যায় মিস্ত্রি লোহা দিয়ে গহনা বানিয়ে তার উপর সোনার রং দিয়েছে যেন আসল মনে হয়। আর মনে মনে বলে, একটু পরেই যখন সব সত্যি আসবে তখন তুই কি করবি অনামিকা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই একটা উচিত শিক্ষা দেয় মিস্ত্রি।
অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যাস্পদ করে ছাড়ল মিশ্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিশ্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষাকবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিশ্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিস্ত্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলতে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে, ছোট সাহেব, একটা কথা বলি, সম্পর্ক শেষ করলেই সবাই সম্পর্ক থেকে সরে যেতে পারে না, সবাই সব সম্পর্ক শেষ করতে পারে না। আমি চাই আপনারা দুই ভাই যেন সারা জীবন একসাথে থাকেন। অনামিকা তখন অসীমকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করেই এমন নাটক করছে। কল্পনা তখন বলে, অনামিকা, মুখ সামলে কথা বলো, আমার ছেলের ব্যাপারে তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। তখনই ম্যানেজার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আপনাদের আমরা ভুল ভেবেছিলাম, আমাদের মাফ করে দেবেন, আপনাদের জন্যই আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ। সবকিছুর জন্য আপনারা এখানে বিনামূল্যে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। তখনই মিস্ত্রি বলে, বাহ, বিদেশি খাবারগুলো আমরা ফ্রিতেই পাবো। অর্জুন বাড়ির সবাইকে চলে যেতে বলে। কল্পনা বলে, তোর হাতে অনেক ব্যথা পেয়েছিস, আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অর্জুন বলে, মিস্ত্রি আছে, আমি মিস্ত্রির সাথে যাব, তোমরা সবাই যাও। তখনই নন্দুকেও বলে, তুমিও যাও, নইলে তোমার চাকরি যাবে। মিস্ত্রি বলে, আপনি কি ভাবলেন আপনি অসুস্থ আর আমি আপনাকে ছেড়ে যাব? এটা হতে পারে না। অপরদিকে সে মনে মনে বলে, আমি আগে মিস্ত্রির কাছে যাব। এতে মিস্ত্রি ভয় পেয়ে অর্জুনের আগেই বাড়ি পৌঁছে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকে। অর্জুন বারবার ডাকলেও মিস্ত্রি এমন ভাব করে যেন সে খুব অসুস্থ। অর্জুন বলে, তুমি রেস্ট করো, আমি স্যুপ আনছি। অর্জুন যেতেই মিস্ত্রি উঠে বসে বলে, অনামিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর সে আবার অবস্থি বাড়িতে আসে এবং বলতে থাকে, ওর আশেপাশেই থাকতে হবে। রচনা তখন বলে, কার আশেপাশে? মিস্ত্রি কথা পাল্টে চা গরম বলে অনামিকার কাছে যায়। অনামিকা রেগে যায়। অসীম সেখানে আসলে অনামিকা বলে, গহনার ওপর আমার লোভ নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের ইনভাইট করেছি, ওরা এসে যদি দেখে আমার গলা ফাঁকা তাহলে আমাদের বাড়িরই বদনাম হবে, তাই বলছিলাম কিছু গহনা যদি পেতাম। অসীম বলে, চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি গহনা কিনতে যাব। অনামিকা বলে, এর দরকার নেই, মিস্ত্রি ভাবির অনেক গহনা আছে, সেই পুরনো গহনা দিয়েই হবে। আড়াল থেকে মিস্ত্রি সব দেখে বলে, তার মানে এ সব কিছু শুরু করেছে এই বাড়ির সম্পত্তি আর জুয়েলারি ছিনিয়ে নেওয়ার জন্য। অসীম তখন বলে, ঠিক আছে, আমি মাকে বলবো সব গহনা তোমাকে দিয়ে দিতে। অর্জুন মিস্ত্রিকে অনেক খুঁজেও পায় না। মিস্ত্রিকে ফোন করলে মিস্ত্রি ফোন কেটে দেয় আর বলে, আমাকে মাফ করবেন, এখন আপনাকে সব বলতে পারছি না। কল্পনা একটা গহনা দিলে অনামিকা বলে, এত ছোট গহনা নেব না, আমার ভারী গহনা লাগবে। তখনই ঠাকুরের গহনার ওপর তার লোভ হয় এবং নিতে গেলে কল্পনা আটকে দেয়, কিন্তু কথা না শুনে যখনই নিতে যায় তখনই মিস্ত্রি দূর থেকে আগুন ছুঁড়ে মারে। এতে সে ভয় পায়। কল্পনা বলে, যা দিচ্ছি তাই নিয়েই খুশি থাকো। অনামিকা জানিয়ে দেয় তার ভারী গহনাই চাই। যশোদা দেখে বলে, এ তো হুমকি দিয়ে সব নিচ্ছে, তার মানে এর দলেই থাকতে হবে, তাহলে আমার ভাগটাও পাবো। অপরদিকে অনামিকা যেতেই সামনে দেয়ালে বড় একটা ভারী হার ঝুলতে দেখে। নন্দু বলে, এটা আপনার। ওই ভারী গহনা পরে সে বলে, এটা খুব ভারী। তখনই কলিং বেল বাজলে নন্দু বলে, আপনার বন্ধুরা এসেছে, আমি দরজা খুলছি। সবাই ভেতরে আসতেই অনামিকা ভারী গহনা সামলাতে না পেরে পড়ে যায়। তার ফ্রেন্ড বলে, এত ভারী গহনা সামলাতে না পারলে পড়েছিস কেন? অনামিকা বলে, এই গহনা এত ভারী কেন?
অপরদিকে দেখা যায় মিস্ত্রি লোহা দিয়ে গহনা বানিয়ে তার উপর সোনার রং দিয়েছে, যেন আসল মনে হয়। আর মনে মনে বলে, একটু পরেই যখন সব সত্যি আসবে তখন তুই কি করবি অনামিকা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই একটা উচিত শিক্ষা দেয় মিস্ত্রি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যাস্পদ করে ছাড়ল মিস্ত্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিস্ত্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষাকবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিস্ত্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিস্ত্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে, ছোট সাহেব, একটা কথা বলি, সম্পর্ক শেষ করলেই সবাই সম্পর্ক থেকে সরে যেতে পারে না, সবাই সব সম্পর্ক শেষ করতে পারে না। আমি চাই আপনারা দুই ভাই যেন সারা জীবন একসাথে থাকেন। অনামিকা তখন অসীমকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করেই এমন নাটক করছে। কল্পনা তখন বলে, অনামিকা, মুখ সামলে কথা বলো, আমার ছেলের ব্যাপারে তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। তখনই ম্যানেজার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আপনাদের আমরা ভুল ভেবেছিলাম, আমাদের মাফ করে দেবেন, আপনাদের জন্যই আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ। সবকিছুর জন্য আপনারা এখানে বিনামূল্যে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। তখনই মিস্ত্রি বলে, বাহ, বিদেশি খাবারগুলো আমরা ফ্রিতেই পাবো। অর্জুন বাড়ির সবাইকে চলে যেতে বলে। কল্পনা বলে, তোর হাতে অনেক ব্যথা পেয়েছিস, আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অর্জুন বলে, মিস্ত্রি আছে, আমি মিস্ত্রির সাথে যাব, তোমরা সবাই যাও। তখনই নন্দুকেও বলে, তুমিও যাও, নইলে তোমার চাকরি যাবে। মিস্ত্রি বলে, আপনি কি ভাবলেন আপনি অসুস্থ আর আমি আপনাকে ছেড়ে যাব? এটা হতে পারে না। অপরদিকে সে মনে মনে বলে, আমি আগে মিস্ত্রির কাছে যাব। এতে মিস্ত্রি ভয় পেয়ে অর্জুনের আগেই বাড়ি পৌঁছে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকে। অর্জুন বারবার ডাকলেও মিস্ত্রি এমন ভাব করে যেন সে খুব অসুস্থ। অর্জুন বলে, তুমি রেস্ট করো, আমি স্যুপ আনছি। অর্জুন যেতেই মিস্ত্রি উঠে বসে বলে, অনামিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর সে আবার অবস্থি বাড়িতে আসে এবং বলতে থাকে, ওর আশেপাশেই থাকতে হবে। রচনা তখন বলে, কার আশেপাশে? মিস্ত্রি কথা পাল্টে চা গরম বলে অনামিকার কাছে চায়। অনামিকা রেগে যায়। অসীম সেখানে আসলে অনামিকা বলে, গহনার ওপর আমার লোভ নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের ইনভাইট করেছি। ওরা এসে যদি দেখে আমার গলা ফাঁকা, তাহলে আমাদের বাড়িরই বদনাম হবে। তাই বলছিলাম কিছু গহনা যদি পেতাম। অসীম বলে, চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি গহনা কিনতে যাব। অনামিকা বলে, এর দরকার নেই, মিস্ত্রি ভাবির অনেক গহনা আছে, সেই পুরনো গহনা দিয়েই হবে। আড়াল থেকে মিস্ত্রি সব দেখে বলে, তার মানে এ সব কিছু শুরু করেছে এই বাড়ির সম্পত্তি আর জুয়েলারি ছিনিয়ে নেওয়ার জন্য। অসীম তখন বলে, ঠিক আছে, আমি মাকে বলবো সব গহনা তোমাকে দিয়ে দিতে। অর্জুন মিস্ত্রিকে অনেক খুঁজেও পায় না। মিস্ত্রিকে ফোন করলে মিস্ত্রি ফোন কেটে দেয় আর বলে, আমাকে মাফ করবেন, এখন আপনাকে সব বলতে পারছি না। কল্পনা একটা গহনা দিলে অনামিকা বলে, এত ছোট গহনা নেব না, আমার ভারী গহনা লাগবে। তখনই ঠাকুরের গহনার ওপর তার লোভ হয় এবং নিতে গেলে কল্পনা আটকে দেয়। কিন্তু কথা না শুনে যখনই নিতে যায়, তখনই মিস্ত্রি দূর থেকে আগুন ছুঁড়ে মারে। এতে সে ভয় পায়। কল্পনা বলে, যা দিচ্ছি তাই নিয়েই খুশি থাকো। অনামিকা জানিয়ে দেয় তার ভারী গহনাই চাই। যশোদা দেখে বলে, এ তো হুমকি দিয়ে সব নিচ্ছে, তার মানে এর দলেই থাকতে হবে, তাহলে আমার ভাগটাও পাবো। অপরদিকে অনামিকা যেতেই সামনে দেয়ালে বড় একটা ভারী হার ঝুলতে দেখে। নন্দু বলে, এটা আপনার। ওই ভারী গহনা পরে সে বলে, এটা খুব ভারী। তখনই কলিং বেল বাজলে নন্দু বলে, আপনার বন্ধুরা এসেছে, আমি দরজা খুলছি। সবাই ভেতরে আসতেই অনামিকা ভারী গহনা সামলাতে না পেরে পড়ে যায়।
তার ফ্রেন্ড বলে, এত ভারী গহনা সামলাতে না পারলে পড়েছিস কেন? অনামিকা বলে, এই গহনা এত ভারী কেন? অপরদিকে দেখা যায় মিস্ত্রি লোহা দিয়ে গহনা বানিয়ে তার উপর সোনার রং দিয়েছে, যেন আসল মনে হয়। আর মনে মনে বলে, একটু পরেই যখন সব সত্যি আসবে তখন তুই কি করবি অনামিকা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই একটা উচিত শিক্ষা দেয় মিস্ত্রি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যাস্পদ করে ছাড়ল মিস্ত্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিস্ত্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষাকবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিস্ত্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিস্ত্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলতে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে, ছোট সাহেব, একটা কথা বলি, সম্পর্ক শেষ করলেই সবাই সম্পর্ক থেকে সরে যেতে পারে না, সবাই সব সম্পর্ক শেষ করতে পারে না। আমি চাই আপনারা দুই ভাই যেন সারা জীবন একসাথে থাকেন। অনামিকা তখন অসীমকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করেই এমন নাটক করছে। কল্পনা তখন বলে, অনামিকা, মুখ সামলে কথা বলো, আমার ছেলের ব্যাপারে তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। তখনই ম্যানেজার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আপনাদের আমরা ভুল ভেবেছিলাম, আমাদের মাফ করে দেবেন, আপনাদের জন্যই আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ। সবকিছুর জন্য আপনারা এখানে বিনামূল্যে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। তখনই মিস্ত্রি বলে, বাহ, বিদেশি খাবারগুলো আমরা ফ্রিতেই পাবো। অর্জুন বাড়ির সবাইকে চলে যেতে বলে। কল্পনা বলে, তোর হাতে অনেক ব্যথা পেয়েছিস, আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অর্জুন বলে, মিস্ত্রি আছে, আমি মিস্ত্রির সাথে যাব, তোমরা সবাই যাও। তখনই নন্দুকেও বলে, তুমিও যাও, নইলে তোমার চাকরি যাবে। মিস্ত্রি বলে, আপনি কি ভাবলেন আপনি অসুস্থ আর আমি আপনাকে ছেড়ে যাব? এটা হতে পারে না। অপরদিকে সে মনে মনে বলে, আমি আগে মিস্ত্রির কাছে যাব। এতে মিস্ত্রি ভয় পেয়ে অর্জুনের আগেই বাড়ি পৌঁছে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকে। অর্জুন বারবার ডাকলেও মিস্ত্রি এমন ভাব করে যেন সে খুব অসুস্থ। অর্জুন বলে, তুমি রেস্ট করো, আমি স্যুপ আনছি। অর্জুন যেতেই মিস্ত্রি উঠে বসে বলে, অনামিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর সে আবার অবস্থি বাড়িতে আসে এবং বলতে থাকে, ওর আশেপাশেই থাকতে হবে। রচনা তখন বলে, কার আশেপাশে? মিস্ত্রি কথা পাল্টে চা গরম বলে অনামিকার কাছে চায়। অনামিকা রেগে যায়। অসীম সেখানে আসলে অনামিকা বলে, গহনার ওপর আমার লোভ নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের ইনভাইট করেছি। ওরা এসে যদি দেখে আমার গলা ফাঁকা, তাহলে আমাদের বাড়িরই বদনাম হবে। তাই বলছিলাম কিছু গহনা যদি পেতাম। অসীম বলে, চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি গহনা কিনতে যাব। অনামিকা বলে, এর দরকার নেই, মিস্ত্রি ভাবির অনেক গহনা আছে, সেই পুরনো গহনা দিয়েই হবে। আড়াল থেকে মিস্ত্রি সব দেখে বলে, তার মানে এ সব কিছু শুরু করেছে এই বাড়ির সম্পত্তি আর জুয়েলারি ছিনিয়ে নেওয়ার জন্য। অসীম তখন বলে, ঠিক আছে, আমি মাকে বলবো সব গহনা তোমাকে দিয়ে দিতে। অর্জুন মিস্ত্রিকে অনেক খুঁজেও পায় না। মিস্ত্রিকে ফোন করলে মিস্ত্রি ফোন কেটে দেয় আর বলে, আমাকে মাফ করবেন, এখন আপনাকে সব বলতে পারছি না। কল্পনা একটা গহনা দিলে অনামিকা বলে, এত ছোট গহনা নেব না, আমার ভারী গহনা লাগবে। তখনই ঠাকুরের গহনার ওপর তার লোভ হয় এবং নিতে গেলে কল্পনা আটকে দেয়। কিন্তু কথা না শুনে যখনই নিতে যায় তখনই মিস্ত্রি দূর থেকে আগুন ছুঁড়ে মারে। এতে সে ভয় পায়। কল্পনা বলে, যা দিচ্ছি তাই নিয়েই খুশি থাকো। অনামিকা জানিয়ে দেয় তার ভারী গহনাই চাই। যশোদা দেখে বলে, এ তো হুমকি দিয়ে সব নিচ্ছে, তার মানে এর দলেই থাকতে হবে, তাহলে আমার ভাগটাও পাবো। অপরদিকে অনামিকা যেতেই সামনে দেয়ালে বড় একটা ভারী হার ঝুলতে দেখে। নন্দু বলে, এটা আপনার। ওই ভারী গহনা পরে সে বলে, এটা খুব ভারী। তখনই কলিং বেল বাজলে নন্দু বলে, আপনার বন্ধুরা এসেছে, আমি দরজা খুলছি।
সবাই ভেতরে আসতেই অনামিকা ভারী গহনা সামলাতে না পেরে পড়ে যায়। তার ফ্রেন্ড বলে, এত ভারী গহনা সামলাতে না পারলে পড়েছিস কেন? অনামিকা বলে, এই গহনা এত ভারী কেন? অপরদিকে দেখা যায় মিস্ত্রি লোহা দিয়ে গহনা বানিয়ে তার উপর সোনার রং দিয়েছে, যেন আসল মনে হয়। আর মনে মনে বলে, একটু পরেই যখন সব সত্যি আসবে তখন তুই কি করবি অনামিকা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই একটা উচিত শিক্ষা দেয় মিস্ত্রি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যাস্পদ করে ছাড়ল মিস্ত্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিস্ত্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষাকবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিস্ত্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিস্ত্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে, ছোট সাহেব, একটা কথা বলি, সম্পর্ক শেষ করলেই সবাই সম্পর্ক থেকে সরে যেতে পারে না, সবাই সব সম্পর্ক শেষ করতে পারে না। আমি চাই আপনারা দুই ভাই যেন সারা জীবন একসাথে থাকেন। অনামিকা তখন অসীমকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করেই এমন নাটক করছে। কল্পনা তখন বলে, অনামিকা, মুখ সামলে কথা বলো, আমার ছেলের ব্যাপারে তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। তখনই ম্যানেজার হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আপনাদের আমরা ভুল ভেবেছিলাম, আমাদের মাফ করে দেবেন, আপনাদের জন্যই আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ। সবকিছুর জন্য আপনারা এখানে বিনামূল্যে খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। তখনই মিস্ত্রি বলে, বাহ, বিদেশি খাবারগুলো আমরা ফ্রিতেই পাবো। অর্জুন বাড়ির সবাইকে চলে যেতে বলে। কল্পনা বলে, তোর হাতে অনেক ব্যথা পেয়েছিস, আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অর্জুন বলে, মিস্ত্রি আছে, আমি মিস্ত্রির সাথে যাব, তোমরা সবাই যাও। তখনই নন্দুকেও বলে, তুমিও যাও, নইলে তোমার চাকরি যাবে। মিস্ত্রি বলে, আপনি কি ভাবলেন আপনি অসুস্থ আর আমি আপনাকে ছেড়ে যাব? এটা হতে পারে না। অপরদিকে সে মনে মনে বলে, আমি আগে মিস্ত্রির কাছে যাব। এতে মিস্ত্রি ভয় পেয়ে অর্জুনের আগেই বাড়ি পৌঁছে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকে। অর্জুন বারবার ডাকলেও মিস্ত্রি এমন ভাব করে যেন সে খুব অসুস্থ। অর্জুন বলে, তুমি রেস্ট করো, আমি স্যুপ আনছি। অর্জুন যেতেই মিস্ত্রি উঠে বসে বলে, অনামিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর সে আবার অবস্থি বাড়িতে আসে এবং বলতে থাকে, ওর আশেপাশেই থাকতে হবে। রচনা তখন বলে, কার আশেপাশে? মিস্ত্রি কথা পাল্টে চা গরম বলে অনামিকার কাছে চায়। অনামিকা রেগে যায়। অসীম সেখানে আসলে অনামিকা বলে, গহনার ওপর আমার লোভ নেই, কিন্তু আমার কিছু ফ্রেন্ড আসবে, ওদের ইনভাইট করেছি, ওরা এসে যদি দেখে আমার গলা ফাঁকা তাহলে আমাদের বাড়িরই বদনাম হবে, তাই বলছিলাম কিছু গহনা যদি পেতাম। অসীম বলে, চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি গহনা কিনতে যাব। অনামিকা বলে, এর দরকার নেই, মিস্ত্রি ভাবির অনেক গহনা আছে, সেই পুরনো গহনা দিয়েই হবে। আড়াল থেকে মিস্ত্রি সব দেখে বলে, তার মানে এ সব কিছু শুরু করেছে এই বাড়ির সম্পত্তি আর জুয়েলারি ছিনিয়ে নেওয়ার জন্য। অসীম তখন বলে, ঠিক আছে, আমি মাকে বলবো সব গহনা তোমাকে দিয়ে দিতে। অর্জুন মিস্ত্রিকে অনেক খুঁজেও পায় না। মিস্ত্রিকে ফোন করলে মিস্ত্রি ফোন কেটে দেয় আর বলে, আমাকে মাফ করবেন, এখন আপনাকে সব বলতে পারছি না। কল্পনা একটা গহনা দিলে অনামিকা বলে, এত ছোট গহনা নেব না, আমার ভারী গহনা লাগবে। তখনই ঠাকুরের গহনার ওপর তার লোভ হয় এবং নিতে গেলে কল্পনা আটকে দেয়, কিন্তু কথা না শুনে যখনই নিতে যায় তখনই মিস্ত্রি দূর থেকে আগুন ছুঁড়ে মারে। এতে সে ভয় পায়। কল্পনা বলে, যা দিচ্ছি তাই নিয়েই খুশি থাকো। অনামিকা জানিয়ে দেয় তার ভারী গহনাই চাই। যশোদা দেখে বলে, এ তো হুমকি দিয়ে সব নিচ্ছে, তার মানে এর দলেই থাকতে হবে, তাহলে আমার ভাগটাও পাবো। অপরদিকে অনামিকা যেতেই সামনে দেয়ালে বড় একটা ভারী হার ঝুলতে দেখে। নন্দু বলে, এটা আপনার। ওই ভারী গহনা পরে সে বলে, এটা খুব ভারী,
তখনই কলিং বেল বাজলে নন্দু বলে, আপনার বন্ধুরা এসেছে, আমি দরজা খুলছি। সবাই ভেতরে আসতেই অনামিকা ভারী গহনা সামলাতে না পেরে পড়ে যায়। তার ফ্রেন্ড বলে, এত ভারী গহনা সামলাতে না পারলে পড়েছিস কেন? অনামিকা বলে, এই গহনা এত ভারী কেন? অপরদিকে দেখা যায় মিস্ত্রি লোহা দিয়ে গহনা বানিয়ে তার উপর সোনার রং দিয়েছে, যেন আসল মনে হয়। আর মনে মনে বলে, একটু পরেই যখন সব সত্যি আসবে তখন তুই কি করবি অনামিকা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই একটা উচিত শিক্ষা দেয় মিস্ত্রি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। সকলের সামনে অনামিকাকে উচিত শিক্ষা দিয়ে হাস্যাস্পদ করে ছাড়ল মিস্ত্রি। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৪৬ নম্বর পর্বে আমরা এমন দৃশ্যই দেখতে চলেছি। আসুন ভিডিওটি শুরু করি। অর্জুন এবং মিস্ত্রি দুজনে মিলে গুন্ডাদের শায়েস্তা করে। অপরদিকে দুর্বৃত্তটি যখনই বন্দুক তাক করে গুলি চালায়, ঠিক তখনই অসীমের সামনে রক্ষা কবচ হয়ে দাঁড়ায় অর্জুন। ফলে গুলিটি অর্জুনের হাতে লাগে। অসীম তখন ভয়ে অর্জুন ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সবাই দ্রুত অর্জুনকে ধরে ফেলে। অর্জুন মাটিতে পড়ে যেতেই মিস্ত্রি নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিৎকার করে অর্জুন বলে ডাকে। এতে অসীমের মনে খটকা লাগে। অসীম জিজ্ঞেস করে, তুমি অর্জুন ভাইয়াকে অর্জুন বলে ডাকছো কেন? তখনই অনামিকা বলে, নন্দু, তোমার গলা মেয়েদের মতো লাগছে কেন? তখনই মিস্ত্রি কথা ঘুরিয়ে বলে, উনি এত ভালো মানুষ, ওনার সাথে এত মিশেছি যে কি বলতে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। উনি খুব জখম হয়েছেন, ওনাকে আগে দেখুন। তখনই সে অসীমকে বলে,